দুপুরের একটু পরে বাড়িতে আসলাম, এসে ঘুমিয়ে গেলাম। দীর্ঘ ক্লান্তির ঘুম। ঘুম ভাঙলো রাত 10টায়। ঘুম থেকে উঠে পুরো 1 ঘন্টা খাটে বসে রইলাম। পেটে প্রচণ্ড খিদা, তবুও খেতে ইচ্ছা করছে না। বারবার ফয়সালের কথা মনে পড়ছে। ভাবছি বোনটা আত্মহত্যা করেনি, এর পিছনে ফয়সাল নিজেই জড়িত আছে। এই সত্যিটা প্রমাণ করব কিভাবে? আদালতে এমন এক জায়গা যেখানে মিথ্যের চেয়ে সত্যি প্রমাণ করাটাই বেশি কষ্টকর। হাতে এমন কোনো প্রমাণ দরকার যেটা পেলে বেরিয়ে আসবে অজানা সব প্রশ্নের উত্তর। ভাবতে গিয়ে তানিয়ার মোবাইলটার কথা মনে পড়লো। তানিয়ার হাতের মোবাইলটা দেখা দরকার। এই মোবাইলটাও হয়তো লুকিয়ে থাকতে পারে গুরুত্বপূর্ণ কোনো তথ্য, যে তথ্য আমার একদম অজানা। অনেকদিন পর আজ ভার্সিটিতে যাব বলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই ঘরে আসলাম। মা রান্নাঘরে নাস্তা তৈরি করছে। আমাকে দেখে বললো, রাকিব, তোর বড় মামা আমাকে ফোন দিয়েছিল, তোর জন্য একটা আনন্দের খবর। কি খবর শুনি তো? মা আনন্দিত গলায় বলল, তোর ভিসা কনফার্ম হয়েছে। টিকিট কেটে আগামী শনিবারের ঠিক রাত 10টায় তোর ফ্লাইট। দেশের বাইরে যাবো যাবো করে অনেক আগেরবার চেষ্টা করেছি, ভিসা কনফার্ম হচ্ছিল না। হঠাৎ করে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় খবর শুনে ভীষণ মন খারাপ হলো। তানিয়ার মৃত্যুর আড়ালে যে অপরাধী লুকিয়ে আছে তাদেরকে প্রমাণসহ বের করতে না পারলে বিদেশে গিয়েও স্বস্তি পাবো না। তানিয়ার আংটিটা আমার নিজের আঙুলে লাগিয়ে রাখছি। এই আংটিটার রহস্য ততক্ষণে আমাকে শান্তি দিবে না যতক্ষণ তানিয়ার সাথে সেদিন রাতে ঘটে যাওয়া ঘটনাটা জানতে না পারবো। আমি আমতা আমতা করে মাকে বললাম, শনিবার আসতে আর মাত্র 7 দিন বাকি। আমাকে জিজ্ঞাসা করেই তো টিকিট কাটতে পারতো, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? মা আমার কথার জবাব না দিয়ে মাথা নিচু করে ফেললো। ভেবেছিলাম খবরটা শুনে আমি প্রচণ্ড খুশি হব, উল্টো এমন প্রশ্ন করায় মায়ের মন খারাপ হলো। মায়ের এই বিষণ্ণতা মাখা মুখটা দ্বিতীয়বার দেখতে চাই না। মাকে বললাম, মা, আমি ভীষণ খুশি। 7 দিনের মধ্যে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করব। রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসলাম। আজকে ভার্সিটিতে যাব না, সিদ্ধান্ত পাল্টালাম। আঙ্গুলে লাগানো আংটিটার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলাম, হাতে থাকা 7 দিন সময়ের মধ্যে তানিয়ার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা বের করবই। সাথে সাথে আবার ছুটে গেলাম রান্নাঘরে। মায়ের খুব কাছে দাঁড়িয়ে বললাম, তানিয়ার হাতের মোবাইলটা কোথায়? আসলেই তো, মোবাইলটাই কোথায়? মোবাইলটার কথা তো একবারও মনে পড়েনি। আমি দ্রুত গলা বললাম, এসব তুমি কি বলছো মা? মোবাইল তোমার কাছে নয়? তানিয়াকে কবর দিতে যখন ফয়সালের বাড়িতে গিয়েছিলে সাথে করে মোবাইল নিয়ে আসোনি? মা নিচু গলা বলল, না তো, একবারও মোবাইলের কথা মনে ছিল না। ফয়সাল নিজেও তো মনে করে দিয়ে দিলে পারতো, দিয়েও তো দেয়নি। হয়তো বা ফয়সালের খেয়াল ছিল না। ফয়সালের খেয়াল থাকবে না কেন? মা নরম গলায় বলল, মৃত্যুর শোক মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়, তাই হয়তো খেয়াল নেই। তানিয়া তার বিয়ের 3 দিনের মাথায় স্ত্রীর এমন মৃত্যু মেনে নেওয়া খুব কষ্টকর। বললাম, তানিয়ার মৃত্যুর ঠিক 1 দিন আগে তোমাকে ফোন দিয়েছিল? দিয়েছে তো, বিয়ের পর তানিয়া প্রতিদিন ফোন দিয়েছে। রান্নাঘর থেকে দ্রুত পায়ে নিজের রুমে আসলাম। সেদিন সাথে ছোট মামা ছিল। ফয়সালের ছোট মামার কাছে তানিয়ার ফোনটা দিয়ে দেয়নি তো? ফোন দেওয়ার সাথে সাথে ছোটো মামা ফোন রিসিভ করলো। বলল, শুনলাম তোর সব পেপার কনফার্ম হয়েছে। শুনে আমার অসম্ভব ভালো লাগলো। তোর মুখ থেকে খবরটা শোনার অপেক্ষায় ছিলাম। আমি আগে জানতাম আমার কাছে তোর ফোন আসবে। মামা আরও একটা গুরুত্বপূর্ণ কারণে ফোন দিয়েছে। তানিয়ার হাতের ফোনটা আপনার কাছে না তো? আমার কাছে ফোন কেন আসবে কিভাবে? কেন সেদিন ফয়সাল তাদের বাড়ি থেকে আসার সময় তানিয়ার ফোনটা দিয়ে দেয়নি? প্রশ্নের জবাব দিতে ইচ্ছে করলো না। আমি ফোনটা রেখে দিলাম। হাতে মাত্র 7 দিন সময়। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আমি নাস্তা শেষ করে শার্ট গায়ে দিয়ে সাথে সাথে বাড়ি থেকে বের হলাম। ফয়সাল বাড়িতে ঢুকে শুনলাম ফয়সাল বাড়িতে আছে। আজ তার অফিস বন্ধ। আমি ড্রয়িং রুমের সোফায় বসলাম। এই কয়েকদিনে ড্রয়িং রুমের সামান্য একটু পরিবর্তন হয়েছে। ড্রয়িং রুমের টিভিটার ঠিক বাম পাশে তানিয়ার একটা ছবি টাঙানো। ছবিটায় তানিয়ার পাশে ফয়সাল দাঁড়ানো। বিয়ের দিন তোলা হয়েছে ছবিটা। দেখলাম ছবিটা এখনও টাঙানো নেই। ড্রয়িং রুমের চারপাশটা ভালো করে তাকালাম, কোথাও নেই। ফয়সালের মা নুডলস নিয়ে এসেছে। টি টেবিলে নুডলস রেখে বলল, তোমাকে দেখে ভালো লাগলো। তানিয়ার মৃত্যুর পর এখন বেশিরভাগটা সময়টা একা একা লাগে। মাত্র 3 দিন মেয়েটার সাথে ভালো বোঝাপড়া তৈরি হয়েছিল। আমি আন্তরিক গলায় বললাম, নিশ্চয়ই বুঝতে পারছেন ভাই হয়ে বোনের এই মৃত্যুটা মেনে নিতে আমার কতটা কষ্ট হচ্ছে। ফয়সালকে একটু আসতে বলবেন, খুব জরুরি একটা কাজ ছিল। ফয়সাল তার রুমে আছে, ইচ্ছা করলে রুমে যেতে পারো। উঠে গিয়ে ফয়সালের রুমের সামনে দাঁড়ালাম। এই রুমের ভাঙা দরজাটা পাল্টানো হয়েছে। ভেতরে ঢুকতে আমাকে দেখে বলল, সেদিন আপনার সাথে বেশ কিছুক্ষণ কথা বলতে চেয়েছিলাম। আমি আন্তরিক গলায় বললাম, ধৈর্য ধরে কথা শোনার মতো পরিস্থিতি সেদিন ছিল না। কি বলবো এখন বলো। শুনলাম আপনি নাকি বেশ কয়েকবার থানায় গিয়েছেন। তানিয়ার আত্মহত্যার রিপোর্ট বের করে হওয়ার পরেও আপনার কাছে সব কিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি একবার নিজের আঙুলের আংটিটার দিকে তাকালাম, তারপর ফয়সালের দিকে তাকিয়ে বললাম, এখন এসেছি তানিয়ার ব্যবহার করা মোবাইলটা নিয়ে যেতে। তানিয়ার মোবাইলটা কোথায়? ফয়সালের কথা শুনে চমকে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে আমার দিকে একই সাথে বিস্ময় আর ভয় নিয়ে তাকালো। এই প্রথমবার ফয়সালের চোখের
ভয়েস স্পষ্ট, সাপ ফুটে উঠছে। ফয়সাল মোবাইলটা বের করার জন্য খাটের সাথে থাকা ড্রয়ারটা খুলল। আমি ভাবলাম মোবাইলটা তার কাছে থেকেও নিজের থেকে আগে ফিরিয়ে দিতে চায়নি কেন? তানিয়ার মৃত্যু এতদিন হয়েছে, একবারও কি ফিরিয়ে দেওয়ার কথা মনে ছিল না? ফয়সাল ড্রয়ার থেকে তানিয়ার মোবাইলটা বের করলো। আমি মোবাইলটা হাতে নিলাম। মোবাইলটাতে এখনও 10% চার্জ আছে। মোবাইলটা ফোন লিস্ট ঢুকে সাথে সাথে পুরোপুরি শিউরে উঠলাম। আশ্চর্য, ফোন লিস্টে একটা নাম্বারও নেই, সবগুলো নাম্বার ডিলিট করে দেওয়া হয়েছে। তানিয়ার মোবাইল হাতে নিয়ে বাইরে আসলাম। গাড়িতে উঠে ইচ্ছা করছে না। সামনে স্টেশন পর্যন্ত পৌঁছাতে অনেকক্ষণ হাঁটতে হবে। আমি হাঁটতে শুরু করলাম। স্টেশনে এসে গাড়িতে বসার পর ফয়সালের অদ্ভুত দৃষ্টিতে তাকানো দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে আসছে। পারলাম ফয়সাল গোপনে গোপনে আমার খোঁজ রাখছে। আমি ইদানিং কয়েকবার থানায় গিয়েছি। এই খবরটা ফয়সালের জানার কথা নয়, জানলো কিভাবে? বাস চলতে শুরু করছে। জানলার পাশে বসে বাইরে তাকালাম। বাসের সামনে যত দ্রুত এগোচ্ছে, রাস্তার দুপাশে বাড়িগুলো পেছনে যাচ্ছে। রাস্তার পাশে থাকা মানুষজন দ্রুত হেঁটে চলছে। সবার চোখে ব্যস্ততা। চলমান পৃথিবীতে থেমে থাকার মতো সময় কারো হাতে নেই। দ্রুত গতিতে ছুটে চলা বাসটা এসে থামালো। বাসে বেশিক্ষণ বসে থাকলে মাথার যন্ত্রণা শুরু হয়। আমি বাস থেকে নামলাম। একজন অপরিচিত বৃদ্ধ মহিলা কাছে এসে বলল, বাজান 10 টাকা দিবেন? আমি পকেট থেকে মানিব্যাগ বের করে, এই বয়সে এসে আপনার ভিক্ষে করতেছে? কি করবো বাজান, স্বামী মারা গেছে অনেক দিন হলো, একটা ছেলে আছে, ছেলেটার কোনো খোঁজ নেই। আমি মানিব্যাগ থেকে 10 টাকা বের করে বৃদ্ধর হাতে তুলে দিলাম। ওনার মুখে মৃত্যুর কথা শুনে তানিয়ার কবরটার কথা মনে পড়লো। ফয়সালা বাড়ি থেকে ঘুরে আসলাম, অথচ কবরটা দেখে আসা হয়নি। মৃত্যু রহস্য বের করার টেনশনে কবরটার কথা ভুলিয়ে দিয়েছে। কবরটা দেখতে অন্য দিন যেতে হবে। ঘরে ঢুকে মায়ের রুমটা গেলাম। মা রুমে নেই, হয়তো ছাদে আছে। তানিয়ার ফোনটা পকেট থেকে বের করে বারান্দায় এসে দাঁড়ালাম। বারান্দায় টবে ভরে অ্যালোভেরা গাছ লাগানো। গাছটা অনেক দিন হলো পানি দেওয়া হয় না। গাছের পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, আর কয়েকদিনে পাতাবিহীন থাকলে মারাই যাবে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রুমে ঢুকে খাটে বসলাম। তানিয়ার মোবাইলটা ফোন লিস্টে কোনো নাম্বার নেই। এটা জেনে বারবার মোবাইলটা ফোন লিস্ট ঢুকছি আর ভাবছি ফয়সাল কোন ফোন লিস্ট নাম্বারগুলো ডিলিট করে দিয়েছে কেন? তানিয়ার ফোনে ফয়সালের পরিচিত কারো নাম্বার থাকার কথা নেই, তাহলে ডিলিট করবে কেন? ভাবতে গিয়ে মনে হলো তানিয়া কি এমন কারো ফোন নাম্বার পেয়েছিল যে মানুষটার সাথে ফয়সালের ভালোবাসার সম্পর্ক ছিল? বিয়ের পর একটা ছেলে যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যায়, তা গোপন রাখতে চায়, গোপনীয় এই তথ্য জেনে গেলে ভয়ঙ্কর কিছু হওয়াটাই অস্বাভাবিক নয়। ভাবতে গিয়ে আমার শরীরে কাঁপুনি দিয়ে উঠল। যদি সত্যি এরকম হয়, কোনো মেয়ের সাথে ফয়সালের সম্পর্ক থাকে, তাহলে মেয়েটাকে খুঁজে বের করতে পারলে সব কিছু জেনে যাব। অনিকাকে ফোন দিয়েছি, ফোনটা রিসিভ করতে ইচ্ছে করছে না, তবুও রিসিভ করলাম। অনিকা অভিমানী গলা বলল, আচ্ছা তুই ভার্সিটিতে কবে আসবি শুনি? প্রতিদিন বের হওয়ার সময় মনে হয় তুই আসবি, এসে দেখি তোর খোঁজ নেই, তুই কোথায়ও নেই। আমি বললাম, ভার্সিটিতে আসাটা কি খুব জরুরি? অনেকে অবাক করে দিয়ে বলল, তার চেয়ে জরুরি তোর সাথে দেখা করাটা। যদি বলি দেখা করার জন্য একটু সময় বের করতে হবে, দেখা করবি আমার সাথে? কথাটা বলতে গিয়ে অনেকের গলা জড়িয়ে আসছে। আমি বললাম, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। রেল স্টেশনে আসতে পারবি তো? পারবো। কিছুক্ষণের মধ্যে রেল স্টেশনে পৌঁছালাম। অনিকার স্টেশনে নেই। ফোন দিতে মোবাইলটা হাতে নিয়ে অনিকাকে আসতে দেখা গেল। সূর্য অনিকার ঠিক মাথা বরাবর। সূর্যের আলোতে অনিকার চেহারায় আরও উজ্জ্বলতা রূপে ফুটে উঠছে। আমি মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইলাম। অনিকা পাশে এসে বলল, মাথা নিচু করে বলল, জীবনের সবচেয়ে কঠিন সময়টা পার করেছি। সময়টা এত কঠিনভাবে কাটাতে হবে কল্পনাও করিনি। অনিকার মুখে এমন কথা শুনে বেশ অবাক হলাম। দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমাকে তো আগে কিছুই বলিস নাই, তোর হঠাৎ করে আবার কি হয়েছে? অনিকা করুণ গলা বলল, জানিস, আমার বাবা আমার সাথে 1 সপ্তাহ ধরে কথা বলছে না। বাবার কাছে আমি রাজকন্যা ছিলাম, অথচ এই বাবার সাথে আজ অভিমান করে আছে। কি এমন অপরাধ করছিস যে অপরাধের কারণে কথা বলা বন্ধ করে দিছে? বাবার কাছে খুব একটা দামি, একটা মূল্যবান জিনিস চেয়েছি। দিকে তাকিয়ে রইলাম। অনেক দূর থেকে স্টেশন থেকে একটা ট্রেন ছুটে আসছে। ট্রেনের গতি কমছে, ট্রেনটা স্টেশনে থেমে যাবে। মানুষের জীবনের মতো সমাপ্তির আগে সব কিছুর গতি থেমে যায়। আমি প্রসঙ্গ পাল্টে অনিকাকে বললাম, তানিয়াকে বিয়ে দেওয়ার সময় যখন তোর কাছে ফয়সালের চাকরির কথা বলেছিলাম, শুনে তুই বলেছিলি ওই অফিসে তোর দুঃসম্পর্কের পরিচিত একজন চাকরি করে। বলেছিলাম। ছেলেটার নাম মামুন, আমার দুঃসম্পর্কের খালাতো ভাই। ছেলেটার ফোন নাম্বারটা দিতে পারবি? ওর নাম্বার দিয়ে তোর কি কাজ? আমি আগ্রহ নিয়ে বললাম, ফয়সালের সম্পর্কে অনেক কিছু আমার জানা, তার চরিত্র সম্পর্কে জানাটা আমার খুব প্রয়োজন। পরের দিন সকালে ফয়সালের অফিসের সামনে আসলাম। অফিস থেকে একটু দূরে চায়ের দোকানে বসলাম। অফিসের গেটের সামনে সব কিছু দেখা যায়। আমি দোকানে গিয়ে বসলাম। এখানে এসেছি মামুনের সাথে কথা বলতে। দোকানে বসা থেকে মামুনকে আসতে দেখা গেল। আমি এগিয়ে গিয়ে নিজের পরিচয় দেই। মামুন দ্রুত গলায় বলল, অনিকা আমাকে ফোন
বলেছে আপনি বিকেলে দেখা করতে আসতে পারেন। এখন তো হাতে সময় নেই, আপনি আরেকদিন আসেন, তবে যেদিন আসেন বিকালে আসবেন। আমি জোরালো গলায় বললাম, অনেক দিন নয়, আজকেই দেখা করব। তুমি অফিস থেকে বের হওয়া পর্যন্ত পুরো সময়টা অপেক্ষা করবো, এতটা জরুরি? হ্যাঁ, ঠিক আছে, আপনি আশেপাশে কোথাও অপেক্ষা করেন, আমি বের হয়ে ফোন দিব। আপনার নাম্বারটা অনেকে আমাকে রাতেই দিয়ে রেখেছে। মামুনের জন্য অপেক্ষা করতে করতে দুপুর হলো, সে এখনও অফিস থেকে বের হয়নি। পেটে ক্ষুধা লেগেছে, বাইরের খাবার খাওয়া আমার খুব অপছন্দ। মামুন অফিস থেকে বের হয়ে হয়তোবা বিকেল হয়ে যেতে পারে। ক্ষুধা নিয়ে এতটা সময় অপেক্ষা করা কঠিন। আমি চায়ের দোকান থেকে 2 পিস কেক সাথে করে 1 কাপ চা নিলাম। খেতে ভালোই লাগছে, বুঝলাম খিদে নিয়ে খেলে যে কোনো খাবারের স্বাদটা আসলেই বেড়ে যায়। একটু পরে মা ফোন দিয়ে বলল, রাকিব কোথায় আছি, দুপুরের খাওয়ার সময়টা পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় চলে যায়। মা, আসতে আমার দেরি হয়ে যাবে। মা রাগি গেলে বলল, কয়েকদিন ধরে ঠিক সময়ে ঘরে আসছিস না, খাওয়ার সময়ও তোর পাওয়া যায় না, কয়েকদিন পর তোর ফ্লাইট, এখন এভাবে ঘোরাঘুরি করাটা কি উচিত হবে? শোনো মা, কয়েকদিন পরে ফ্লাইট বলে এতটা ঘোরাঘুরি করতে হয়? যতক্ষণ সমস্যার সমাধান করতে না পারবো নিজেকে থামিয়ে রাখতে পারবো না। মা শীতল গলায় বলল, বলছিস কি তুই, কিসের সমাধান? আমি জবাব দিলাম না। ফোন রেখে চায়ের কাপে চুমুক দিলাম। এতক্ষণে চা ঠান্ডা হয়ে গেছে। মামুন অফিস থেকে বের হলো বিকেল 5টায়। আমাকে এতক্ষণ অপেক্ষা করতে দেখে বিনয় নিয়ে বলল, কি এমন জরুরি কথা যেটা বলার জন্য এতটা সময় ধরে অপেক্ষা করছেন? আমি বসা থেকে উঠলাম, অনেকক্ষণ বসে থাকার আর বসতে ইচ্ছা করলো না। মামুন আমার পাশাপাশি হাঁটছে। আমি বললাম, একজন মানুষ সম্পর্কে জানতে এসেছি, নাম বললে অবশ্যই চিনব। জি, নামটা বলুন। ফয়সাল নামের কাউকে চেনো? অবশ্যই চেনা। কি হয়েছে ফয়সালের? আমি নরম গলা বললাম, ফয়সালের কিছু হয়নি, যা হয়েছে আমার বোনটার হয়েছে। ফয়সালের সাথে বোনটার বিয়ে হওয়ার 3 দিনের মাথায় আত্মহত্যা করে মারা যায়। মামুন বিস্ময় নিয়ে বলল, আপনার বোনের সাথে বিয়ে হয়েছে ফয়সালের? মানে? ফয়সালের সাথে চাকরি করা আমাদের অফিসে কেউ তো জানি না। ফয়সালের কলিগ তিশাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে কেন? আমি সাথে সাথে হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে গেলাম। হতভম্ব হয়ে মামুনের দিকে তাকিয়ে বললাম, বিয়ের কথা অফিসে কাউকে জানে নাই? তিশা মেয়েটা আবার কে? মামুন বলল, তিশা আমাদের অফিসেই চাকরি করে। তিশার সাথে ফয়সালের রয়েছে ভালোবাসাময় গভীর সম্পর্ক। খুব শীঘ্রই দুজন দুজনকে বিয়ে করার কথা। মনে হচ্ছে আমার পা দুটো বরফের মতো জমাট বেঁধে গেছে। সামনে এগিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। আমি সামনের দিকে পা বাড়ানোর চেষ্টা করতে করতে ভাবছি, তা নিয়ে কি তাহলে সেদিন রাতে তিশা সম্পর্কে জেনে গিয়েছিল? প্রতিটা দিন খুব দ্রুত এগোচ্ছে, হাতে থাকা সময়টা সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। মাঝরাতে অনিকার নাম্বার থেকে ফোন আসায় ঘুম ভাঙলো। ফোনটা রিসিভ করতে অনিকা হাসি মুখে বলল, রাকিব, জানিস আজকের দিনটা আমার জন্য পৃথিবীর সবচেয়ে আনন্দের। বাবা অভিমান ভেঙে তার রাজকন্যার সাথে কথা বলেছে, মেনে নিয়েছে আমার সকল চাওয়া। আমি সহজ গলায় বললাম, কি এমন চেয়েছিলি তোর বাবার কাছে মেনে নিতে এতটা সময় দিন লেগেছে? আমাকে বিস্মিত করে দিয়ে বলল, আমি সারা জীবনের জন্য তোর হতে চেয়েছি। বাবাকে বলেছি আমার ভালোবাসার কথা। সেদিন হসপিটালে যাওয়ার পর তোর মায়ের চোখে তানিয়ার প্রতি যে ভালোবাসা দেখেছি, সে ভালোবাসার জন্য সামান্যটুকু পেতে তোর মাকে আমি মা ডাকতে চাই। আমি আমতা আমতা করে বললাম, বলছিস কি এসব? সারা জীবনের জন্য আমার হতে চাস মানে? হঠাৎ করে আসা আবেগ নিয়ে এমন সিদ্ধান্ত নিয়ে ছিস কিভাবে? যা বলছি ভেবেচিন্তে বলছি। আমার এই বয়সটা আবেগের নয়, আবেগ মাখানো বয়সটা পেছনে ফেলে এসেছি। তুই তো জানিস আমাদের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্ব। তানিয়া আত্মবিশ্বাসী গলায় বলল, যেদিন তোর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম সেদিন আমি তোরে ভালোবেসে ফেলি। জানিস, খুব ছোটবেলায় মাকে হারিয়েছি। সন্তানের প্রতি একজন মায়ের কতটুকু ভালোবাসা থাকে সেদিন হাসপাতালে না গেলে বুঝতেই পারতাম না। আমি মমতাময়ী সেই মায়ের ভালোবাসা নিয়ে বাকি জীবন বাঁচতে চাই। পরদিন রাতে আমার ভালোবাসার কথা তোরে জানিয়ে দিতাম। বাবা যদি রাজি না থাকে তাই জানায়নি। আজকে বাবাকে রাজি করিয়ে আর তুই ফিরিয়ে দিবি আমায়? অনিকার কথা শুনে পুরোপুরি থমকে গেলাম। পৃথিবীতে এত শব্দ থেকেও অনিকাকে বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। দীর্ঘক্ষণ চুপ থেকে বললাম, অনিকা, তোরা হয়তো বলা হয়নি আগামী শনিবার আমার ফ্লাইট। আমি এই জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে, বহু দূরে। অনিকা জবাব দিল না। আমি ফোনটা কানে লাগিয়ে বসেছি। একটু পরে অপর প্রান্ত থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। অনিকা কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঘুম আসতে অনেক দেরি হয়ে যায়। আমি অনিকার ফোনটা কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। অনিকার কান্নার শব্দটা বারবার কানে ভাবছে। আমি তা সম্পূর্ণ অগ্রাহ্য করে ঘুমিয়ে গেলাম। একটু পরে আবারও ঘুম ভাঙলো। ঘুম ভেঙেছে একটা দুঃস্বপ্ন দেখে। আমি ভয় পেয়ে খাটের উপরে বসে পড়লাম। রুমে লাইট জ্বালানো। তানিয়ার মৃত্যুর পর এই প্রথমবার তানিয়াকে স্বপ্নে দেখলাম। স্বপ্নের ভেতর তানিয়া আমার কাছে আংটিটা চাইলো, ফিরিয়ে দেওয়ার জন্য পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলাম। ঠিক যখনই মনে হলো আংটিটা আমার আঙ্গুলে লাগানো নেই, তাকিয়ে দেখি তানিয়াও নেই। ছোট্ট এই স্বপ্নগুলো দেখে গলা শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পানির তৃষ্ণায় মারাই যাব। পাশে থাকা জগ থেকে একবার পানি খেয়ে ভাবলাম খুব সকালে তানিয়ার কবরটা দেখতে যাব। ঘুম থেকে উঠে নাস্তা করে বাইরে বেরোলাম। বাসে করে ফয়সালের বাড়িতে আসতে অনেক
ক্ষণ লাগলো। তানিয়ার কবরটার কাছে আসার আগে ফয়সালের বাড়ির সামনে আসলাম। বাড়ির সামনে অনেক মানুষজন দেখে আগ্রহ নিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। ঘরের সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, এই বাড়িতে আজ এত মানুষজন কেন? বিয়েতে তো মানুষজন থাকবে, ফয়সালের গতকাল বিয়ে করছে। কঠিন গলায় বললাম, হঠাৎ করে বিয়ে? মেয়েটা সহজ গলায় বলল, অফিসের কলিগ তিশা আপুকে আরও আগেই বিয়ে করার কথা ছিল, মাঝখানে অনেক ঝামেলার কারণে দেরি হয়ে গেছে। কথাটা শুনে মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এখানে দাঁড়াতে এক মুহূর্ত ইচ্ছে করছে না। আমি পেছন ফিরে হাঁটতে শুরু করলাম তানিয়ার কবরের দিকে। তানিয়ার কবরের উপরে দেওয়া মাটিগুলো শুকিয়ে গেছে, ছোট ছোট ঘাস উঠতে শুরু করছে। আমি কবরের পাশে বসে ভাবছি, ঘাসগুলো একদিন আরও বড় হবে, পরিবর্তন হয়ে যাবে সব কিছু, পাল্টে যাওয়ার সময়ের সাথে সাথে এক সময় মানুষ সব কিছু ভুলে যাবে। বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। ঘরে ঢুকে আঙ্গুলে লাগানো আংটিটার দিকে হতাশ চোখে তাকালাম। তিশার সাথে ফয়সালের বিয়ে হয়েছে। বিয়ের পর একটা মেয়ের সবচেয়ে আপনজন হয় তার স্বামী। এমন অবস্থায় তিশার কাছ থেকে ফয়সাল সম্পর্কে কিভাবে জানবো? সকাল থেকে বারবার অনিকার কথা ভুলে থাকার চেষ্টা করছি, ভুলে থাকতে পারছি না। অনিকাকে কখনো কাঁদতে দেখিনি। রাতে শুনতে পাওয়া কান্নার শব্দগুলো হৃদয়ে এলোমেলো করে দিচ্ছে। হৃদয়ে জমে থাকা অনুভূতিটা বারবার অনিকার কাছে ছুটে যেতে যাচ্ছে। আমি ছুটে গেলাম মায়ের শোবার রুমে। মা শোবার রুমের সাথে লাগানো বারান্দায় দাঁড়িয়েছে। আমাকে দেখে এগিয়ে এসে বলল, আমি বললাম আমার বিয়ের ব্যাপারে তোমাকে কথা বলার জন্য আগামীকাল অনিকার বাড়িতে যেতে হবে। আমার কথা শুনে মা কিছু একটা বলতে চেয়েছিল। আমি মাকে থামিয়ে দিয়ে বললাম, ভালোবেসে প্রিয় মানুষটার জন্য যদি কেউ চোখের জল ফেলে, সেই জল কখনো মিথ্যে হতে পারে না। মা আমার চোখের দিকে তাকিয়ে হাসলো। অনেকদিন পর মায়ের মুখে মমতা মাখানো হাসিটা দেখতে পেলাম। আজকে রাতে অনিকার সাথে মা ফোনে কথা বলল। অনিকার বাড়িতে আমরা আগামীকাল আসবো শুনে সে আবারও কাঁদলো। এবার এই কান্নায় আনন্দ মেশানো, আত্মতৃপ্তি মেশানো আনন্দ। পরদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করলাম। মা আমার আগেই তৈরি হয়ে আছে। মাকে সাথে করে নিয়ে রুম থেকে বের হলাম। গেটে কাছতে আসতে দারোয়ান বলল, একটা আপা এসেছিল, এসে তোমার ফোন নাম্বার নিয়ে গেছে। আমি মায়ের সাথে অনিকার বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি। এখন তো অনিকা আমাদের বাড়িতে আসার কথা নয়, অনিকার কাছে আমার ফোন নাম্বার রয়েছে। তাহলে কে এসেছে? দারোয়ানকে কঠিন গলা বললাম, আপা মানে যে মেয়েটা এসেছিল, মেয়েটাকে চেনেন না? হ্যাঁ, যে আগে দেখিনি। অপরিচিত হলে ফোন নাম্বারটা দিয়েছেন কেন? মেয়েটা এসে বলল, সে তানিয়ার পরিচিত। মা নরম গলা বলল, হয়েছে তো রাকিব, একটা শুভ কাজে যাচ্ছে, শুধু শুধু এত কথা বাড়ানোর কি দরকার? আমি বললাম, মা শোনো, তানিয়ার পরিচিত কেউ হলে আমাদের বাসার ভিতরে আসবে। দারোয়ানের কাছ থেকে আমার নাম্বার নেবে কেন? মা চুপ করে আছে। আমি দারোয়ানকে বললাম, শুধু কি নাম্বার চাইছে, আর কিছু বলেনি? দারোয়ান মাথা নিচু করে বলল, না আর কিছুই বলেনি। আমি গেট থেকে বাইরে বের হলাম। দারোয়ান যাওয়া যাওয়ার সময় দারোয়ানকে বললাম, যদি অপরিচিত কেউ আসে বলবেন বাড়ির ভিতরে যেতে, নাম্বারের প্রয়োজন কিংবা যে কোনো প্রয়োজনের জন্য ভেতরে এসে। দারোয়ান হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মাকে নিয়ে আনিকার বাড়িতে আসলাম। বাড়ির ঠিক সামনে একটা বাগান বিলাসী গাছ আছে। পুরো গাছে এমনভাবে ফুল ফুটে হচ্ছে, নীল আকাশের নিচে আগুন ধরে গেছে। বাগান বিলাসী গাছটার কারণে বাড়ির রংটা অসম্ভব সুন্দর রূপে ফুটে হচ্ছে। লাল রঙের পেছনে পুরো দেওয়ালটা কালো রঙে সাজানো হয়েছে। আনিকার ঘরে ঢুকে তার বাবা এগিয়ে এসলো। আজ আসবেন না বলে তিনি অফিসে যাননি। মা সোফায় বসে আছেন, আমি মায়ের পাশে। আনিকার বাবা অতি ব্যস্ত দেখাচ্ছেন। তিনি একবার দোতলায় যাচ্ছেন, আর একবার ড্রয়িং রুমে আমাদের সাথে একটু একটু করে কথা বলে উপরে যাচ্ছেন। অনিকা আসতে দেখা গেল। অনিকা সিঁড়ি বেয়ে নিচে নামছে। সে আজ শাড়ি পরেছে, কালো রঙের সুন্দর একটা শাড়ি। অনিকাকে শাড়ি পরা অবস্থায় আগে কখনো দেখিনি। কালো রঙের এই শাড়িটাতে তাকে অসম্ভব সুন্দর মানাচ্ছে। অনিকা মায়ের কাছে এসে বলল, আপনারা একটু বসুন, আমি রান্নাঘরে যাব, তারপর আসবো। মা হাসি মুখে বলল, আরে আরে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? খাবার তৈরি করা এত ব্যস্ত হতে হবে না। আবু তো সকাল থেকে রান্নাঘরে ব্যস্ততায় কাটাচ্ছে, একটার পর একটা আইটেম বানাচ্ছে। মা হেসে ফেললো, হাসি মুখে বলল, তোমার বাবাকে বলো চলে আসতে। অনিকা তার বাবাকে ডাকতে ডাকতে বেয়ে দোতলায় দৌড়ে গেল। একটু পর অনিকা তার বাবাকে সাথে নিয়ে আমাদের সোফায় এসে বসলো। আমি একবার অনিকার দিকে তাকাচ্ছি, আর একবার মাথা নিচু করে ফেলছি। অনিকার বাবার সাথে আমার মা আমাদের ব্যাপারে কথা বলছেন। আমার পুরো মনোযোগ অনিকার দিকে থাকায় মায়ের কথায় মনোযোগ দিতে পারছি না। এরপর হঠাৎ করে পকেটে আমার ফোনটা কেঁপে উঠলো। মোবাইলটা ফোন এসেছে ভেবে সোফা থেকে উঠে পকেট থেকে ফোনটা বের করলাম। না, কেউ ফোন দেয়নি। হোয়াটসঅ্যাপে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা সিন করতে পুরো চমকে উঠলাম। মেসেজে লেখা, সকালে দারোয়ান থেকে নাম্বারটা আমি এনেছিলাম। দেখুন, একটা ভিডিও পাঠিয়েছি, ভিডিওটা দেখুন। একটা ছোট্ট ভিডিও চাই। তানিয়ার মৃত্যুর আসল কারণ সমাপ্তি। অপরিচিত অপরিচিত নাম্বার থেকে পাওয়া মেসেজটা দেখে অদ্ভুত চমকালাম। এমন অদ্ভুত মেসেজ আমাকে কেন পাঠিয়েছে বুঝতে পারলাম না। আমি মেসেজটা আবার পড়লাম। মেসেজটা পড়ার এই নাম্বারটা থেকে ছোট্ট একটা ভিডিও আসলো। ভিডিওটা চালু হতে দেরি হচ্ছে। আমি অনিকার সামনে থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। মা সোফায় বসে অনিকার বাবার সাথে আমার বিয়ের তারিখের ব্যাপারে আলোচনা করছেন। মোবাইলে 3 মিনিটের ছোট্ট ভিডিও চালু করলাম। আমি গভীর আগ্রহ নিয়ে তাকালাম। কয়েক সেকেন্ড যাওয়ার পর আমার পুরো শরীর কেঁপে উঠলো। পুরো এক জীবনে ভিডিও দেখে এতটা বিস্মিত হয়নি। দুজনের অন্তরঙ্গ মুহূর্ত ভিডিওটা দেখানো মানুষটা ফয়সাল, আর পাশে তিশা নামের মেয়েটা। আমি বুঝতে পারার সাথে সাথে ভিডিওটা বন্ধ করে মোবাইলটা পকেটে রেখে দিলাম। ফয়সালের সাথে তিথার ঘনিষ্ঠ ভিডিও
এই মেয়েটা কিভাবে পেয়েছে আমাকে জানতে হবে। এই ভিডিওর পেছনে আসল রহস্য। আমি মায়ের পাশে সোফায় এসে বসলাম। বিয়ের তারিখ ঠিক হয়েছে, 3 মাস পর বিদেশ থেকে ছুটির দেশে ফিরলে আমাদের বিয়ে হবে। বিয়ের তারিখ ঠিক করার পর আমি মায়ের কানের কাছে গিয়ে বললাম, মা দেখো অনিকা কতটা খুশি। মা আস্তে আস্তে করে আমাকে ধাক্কা দিয়ে বলল, পছন্দের মানুষটাকে আপনজন করতে পারলে প্রতিটা মানুষ ঠিক এতটা খুশি হয়। মেয়েটাকে ঠিক সারা জীবন খুশি রাখার চেষ্টা করবি। মায়ের কথা শুনে হেসে ফেললাম। অনিকা আমার দিকে তাকিয়েছে। কেন যেন অনিকার দিকে তাকাতে আমার লজ্জা লাগছে। আমি লজ্জায় অনিকার দিকে তাকাতে পারলাম না, মাথা নিচু করে ফেললাম। অনিকার বাড়ি থেকে বাসায় ফিরলাম। মা আমাদের বিয়ের কথাটা সবাইকে ফোন করে জানাচ্ছে। আমি মায়ের কাছে এসে উঠে রুমে ঢুকলাম। দরজা বন্ধ করে অদ্ভুত সব প্রশ্ন নিয়ে ভাবতে লাগলাম। ফয়সালকে ফোন দিলাম। ফয়সাল ফোনটা রিসিভ করছে। রিসিভ করতে বললাম, তোমার ফোনে একটা ছোট্ট ভিডিও পাঠিয়ে দেয়, যদি সময় থাকে ভিডিওটা দেখে নিও। ফয়সাল সাহস গেলে বলে, কিসের ভিডিও? আমি জবাব না দিয়ে ফোনটা কেটে দিলাম। খাটে হেলান দিয়ে অপেক্ষা করছি ফয়সালের ফোনের। ভিডিওটা দেখে ফয়সাল আমাকে ফোন দিতে দেরি করে নেই। 5 মিনিট পরে ফয়সাল ফোন আসলো। আমি রিসিভ করার সাথে সাথে বরফ শীতল গলায় বলল, কোথায় পেয়েছেন আমার এই ভিডিও? আমি বললাম, ভয় পেয়েছো? সত্যি করে বলবে এই ভিডিওটার সাথে আমার বোন তানিয়ার আত্মহত্যার কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করেন আমাকে। ভিডিওটার সাথে তানিয়ার আত্মহত্যার কোনো সম্পর্ক নেই। আমি জানতাম তুমি সত্যি বলবে না। এই ভিডিওটাই তানিয়ার মৃত্যুর পেছনে সব সত্যি বের করে এনে দিবে। আমি এক্ষুনি উচ্চ আদালতে যাব, ভিডিও হাতে আছে। আশা করি মৃত্যুর রহস্য বের করতে খুব একটা দেরি হবে না। ফয়সাল মুহূর্তে কাঁদতে শুরু করলো। ওপাশ থেকে কান্নার শব্দ হচ্ছে। কাঁদতে কাঁদতে বলে, আবারও বলছি বিশ্বাস করেন আমায়, তানিয়ার আত্মহত্যার পিছনে ভিডিওটার কোনো সম্পর্ক নেই। আমি ফোনটা কেটে দিলাম। কেটে দেওয়ার সাথে সাথে ফয়সাল আবারও ফোন করেছে। ফোনটা রিসিভ করলাম। ফয়সাল বলল, ফোনটা কেটে দিয়েছেন কেন? এখনই উচ্চ আদালতে যেতে হবে, হাতে খুব একটা সময় নেই। মামলা করার পর আত্মহত্যার পেছনে আসল রহস্য খুঁজে বের করবে, তাই ফোনটা কেটে দিচ্ছে। শুনে ফয়সাল প্রচণ্ড ভয় পেল। আমাকে বিষণ্ণ গলা বলল, প্লিজ তানিয়ার মৃত্যুর ব্যাপারে আদালতে যাবেন না। যদি আইনি জটিলতায় না জড়ান তাহলে আপনাকে সত্যিটা বলবো। সত্যিটা শোনালে পুলিশের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিবেন তো? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। ফয়সাল বলল, সেদিন তানিয়া আত্মহত্যা করেনি। তানিয়াকে আমি নিজেই শ্বাসরোধ করে মেরে ফেলেছি। আত্মহত্যা বলে চালিয়ে দিব বলে পাখায় টাঙানো রডের সাথে তানিয়াকে লাথ ঝুলিয়ে দিছি। কথাটা শুনে আমার পুরো শরীর কাটা কাটা দিয়ে উঠল। কানের কাছে ফোনটা ধরে রাখতে কষ্ট হচ্ছে। আমি আমতা আমতা করে বললাম, কেন খুন করেছিলে আমার প্রিয় বোনটাকে? ফয়সাল বলল, কারণ আপনার পাঠানো এই ভিডিওটা অফিস যাওয়ার সময় ভুল করে আমার মোবাইলে বাসায় রেখে চলে যাই। আমার ফোনটা থাকায় এই ভিডিওটা তানিয়া দেখে ফেলে। তিশার সাথে কাটানো আমাদের ঘনিষ্ঠ মুহূর্তে ভিডিও দেখার পর তানিয়া ভয়াবহ ধরনের পাগলামি শুরু করে। তানিয়া এটা মেনে নিতে পারেনি। যখন শুনল তিশার সাথে বিয়ের পরেও সম্পর্ক চলমান, সে আমার এই অপরাধ সবাইকে জানিয়ে দিতে চেয়েছিল। তানিয়াকে অনেকভাবে আটকে রাখার চেষ্টা করছে, আটকাতে পারেনি, তাই তো শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছি। বিষণ্ণতা মাখানো একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, তুমি একজন খুনি, তিশা এটা জানে? জানে। তানিয়াকে খুন করার আইডিয়াটা তিশার সাথে নিয়ে দুজনে মিলেই তৈরি করেছি। তবে খুন করার আগে তানিয়া বলেছিল এই কাজের ভিডিওটা সে তার একটা বান্ধবীকে পাঠিয়েছে। আমি তানিয়াকে খুন করার পর সেই বান্ধবীর মোবাইল নাম্বারটা মোবাইল থেকে নিয়ে নিলাম। নাম্বারটা নিয়ে মোবাইল বান্ধবীটাকে খুঁজে বের করতে পারিনি। অনেক খুঁজেছি, কোথাও খোঁজ পাইনি। আমি জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেললাম। ফয়সাল বলল, প্রথমে তিশাকে বিয়ে না করে তানিয়াকে বিয়ে করছি কেন জানেন? আমি জানতে চাইলাম না, কোনো কিছু জানতে ইচ্ছা করছে না। ফোনটা প্যাকেট দিয়ে মায়ের রুমে দৌড়ে গেলাম। মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মা বারবার জিজ্ঞাসা করে, কাঁদছি কেন? কান্নার কারণটা মাকে বলতে গিয়েও বলতে পারছি না। হাতে মাত্র একটা দিন সময়, একদিন পর ফ্লাইট। আমি পুরোটা দিন কিছুই মুখে দিলাম না। খেতে ইচ্ছে করছে না। মা কয়েকবার খাওয়ার কথা বলেই যাচ্ছে। মায়ের কথা রাখতে রাতে 1 প্লেট ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো খুব সকালে। মাথা ব্যথা শুরু করেছে। ফয়সালের মুখ থেকে কথাটা শোনার পর বারবার মনে পড়তে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি তানিয়ার কথা ভাবতে ভাবতে আঙুলে লাগানো আংটিটার দিকে তাকালাম। আশ্চর্য তো, এটা কিভাবে সম্ভব? আংটিটা আঙুলে নেই। আংটিটা আঙুলে না দেখে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। খাটের বালিশে উঠলাম, চাদরের নিচে নামিয়ে দীর্ঘ সময় নিয়ে দেখলাম নেই, আংটিটা কোথাও নেই। দৌড়ে গেলাম মায়ের কাছে। মাকে দ্রুত গলায় বললাম, রাতে আমার রুমে গিয়েছিলে না তো? তুই তো দরজা বন্ধ করে ঘুমাস, তাহলে রুমে যাবো কীভাবে? রাকিব, তোর কী হয়েছে? ঠিকভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস? আমি জবাব না দিয়ে দ্রুত পায়ে নিজের রুমে ছুটে আসলাম। আরে একবার পুরো বিছানা উল্টে পাল্টে দেখলাম। আংটি আঙুল থেকে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। খুললেও বিছানার উপর থাকার কথা, তাহলে কোথাও উধাও হয়ে গেল। তানিয়ার রহস্যটা এই আংটি খুনিকে বের করার জন্য হৃদয়ে যে তারাটা তৈরি করেছিল, আংটিটা হারিয়ে যাওয়ার পর সেটা পুরোপুরি কমে গেছে। আংটিটা হারিয়ে যাওয়ার পর তানিয়ার মৃত্যু নিয়ে অনেকবার ভাবার চেষ্টা করছি সবার চোখের আড়ালে মৃত্যুটাকে নিয়ে আমাকে একটা আংটিটা যাওয়ার পিছনে রহস্য বের করতে। দুটো ঘটনা কোনো রহস্য বের করতে পারিনি। অনেকের কাছে পুরো ঘটনাটা বলতে ইচ্ছে হয়, বলবো বলবো করে বলা হয় না। মাঝে মাঝে মনে হয় ঘটে যাওয়া এই ঘটনা থাকুক না একটু রহস্যময়। শনিবার সন্ধ্যার দিকে একটু পরে এয়ারপোর্টে পৌঁছলাম। আমাকে এগিয়ে দিতে মায়ের সাথে অনেকেও এসেছে। অনেকের ভীষণ মন খারাপ। পুরো সময় একদম চুপচাপ। এয়ারপোর্টে ভেতরে গেটে ঢোকার সময় হয়ে গেছে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অনেকের কানের কাছে এসে বললাম, মা
তো 3টা মাস, দেখতে দেখতে দূরত্ব কেটে যাবে। এভাবে মন খারাপ করে থাকলে দেশে এসে কিন্তু একসাথে বৃষ্টিতে ভিজবো না। অনিকা হাসি মুখে হাসলো। মা তাকিয়ে আছে আমার দিকে। অনিকা হাসি লুকানোর চেষ্টা করছে। পরদিন দুপুরে বিমান থেকে বিদেশের মাটিতে নামলাম। নেমেই ফোন দিলাম অনিকাকে, জানালাম পৌঁছানোর খবর। বড় মাম্মা এগিয়ে নিতে আগের থেকে অপেক্ষা করছে। বড় মামার সাথে গাড়িতে উঠতেই চারিদিকে তাকিয়ে সবুজ গাছপালা করতে শুরু করলো। মনে করলাম নিজ জন্মভূমির মতো সবুজ মাখানো প্রকৃতির রূপ কোথাও নেই। গাড়ি থেকে নেমে রুমে আসলাম। বড় মামার পাশের রুমে থাকার জায়গা হচ্ছে। রুমে ঢুকে মোবাইলে ইন্টারনেট কানেক্ট করার পর অনলাইনে ঢোকার পরে পরে অনিকার ফোন আসলো। ফোনটা রিসিভ করলে অনিকা দ্রুত বলল, রাকিব শোনো, আমার দূর সম্পর্কে খালাতো ভাই মামুন ফোন দিয়েছিল। ওই যে তোমাকে পরিচয় করে দিয়েছিলাম, ফয়সালের সাথে একই অফিসে চাকরি করে, চিনতে পেরেছে? আমি জোড়া গেলাম, হ্যাঁ চিনতে পেরেছি। অনিকা ফোন করে বললো, মামুন ফোন দিয়ে বললো ফয়সাল ও তিশা দুজনে বিপদে পড়েছে। গতকাল অফিসে আসতে পারেনি। দুজনে অন্তরঙ্গ ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও যেন অনলাইন ছেড়ে গেছে। ভিডিওটা এত দ্রুত ভাইরাল হয়েছে এখন কেউ লজ্জায় ঘর থেকে বেরোতে পারছে না। আমি সহজ গলায় বললাম, ভিডিওটা আমি ছেড়েছি। ফয়সাল কথা দিয়েছিল আইনের হাত থেকে বাঁচিয়ে দেবো, কথা রেখেছি। তবে তবে কি? আমি আত্মবিশ্বাসী গলায় বললাম, তবে ফয়সাল উপলব্ধি করা উচিত আমার প্রিয় বোন তানিয়ার মৃত্যুর পরেও ড্রাগ অ্যাডিক্টেড হিসেবে পরিচিত করে যে অপবাদ সয়েছে, এরকম অপবাদ নিয়ে বেঁচে থাকার মানুষটার জন্য কতটা কঠিন। অনেকে কঠিন গলা বলল, তিশা মেয়েটা কি অপরাধ ছিল? মেয়েটার ক্ষমা করা যায়নি? আমি শীতল গলায় বললাম, খুনিদের ক্ষমা করতে নেই। অনিকা চুপ করে বসে আছে। আমি ফোনটা কেটে দিয়ে নিজেকে প্রশ্ন করছি, যা করেছি ভুল করিনি তো? সমাপ্ত। আংটি দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।